আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সো ফাইনালি চলে আসলো ছাত্রীর দেওয়া মিথ্যা অপবাদ গল্পের পার্ট 2। তো আসো গল্প শুরু করা যাক। ওই দিনটা যেন আমার জীবনের সবচেয়ে কালো দিন হয়ে গেল। স্বাভাবিকভাবেই নিশিতাকে পড়াতে বসছিলাম, কিন্তু ওর আচরণটা ওই দিন অদ্ভুত লাগছিল। মাঝে মাঝে পড়ার বাইরে কিছু অদ্ভুত প্রশ্ন করছিল, যেমন আপনি প্রেম করেন? আপনার কি গার্লফ্রেন্ড আছে? আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে ছাড়া থাকতে পারবে? প্রথমে আমি ভাবছিলাম হয়তো কিশোরী বয়সের কৌতূহলে এসব জানতে চাচ্ছে, তাই তেমন গুরুত্ব দিলাম না। আমি বারবার পড়াতে মনোযোগ ফেরানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে সবকিছু যেন বদলে গেল। একসময় নিশিতা উঠে দাঁড়ালো এবং আমার কাছে আসলো। তারপর হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমার সাথে স্যার খারাপ কিছু করতে চাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি তাকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ততক্ষণে দরজা ভেঙে ঢুকে পড়লো তার কাজিন জিহান এবং তার কিছু বন্ধু, এবং আমাকে ধরে বলতে শুরু করলো, ওই হারামজাদা, আমার বোনের সাথে কি করছিস? কথা শেষ হওয়ার আগেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি কিছু বলার চেষ্টা করলাম, না তোমরা ভুল বুঝছো, কিন্তু কে শুনে কার কথা? তারা সবাই মিলে আমার উপর অত্যাচার শুরু করলো। জিহান পুলিশকে ফোন করলো, কিছুক্ষণ পরে পুলিশ এসে হাজির। এতক্ষণে আঙ্কেল আন্টি বাসায় ফিরে তো অবাক, কিন্তু তারাও আমাকে বিশ্বাস করছিল না, আমাকে কথা বলার সুযোগ দিল না। নিশিতা কাঁদো কাঁদো মুখে বলল, বাবা, ওই লোকটা আমাকে। আন্টি চিৎকার করে উঠলেন, আমাদের ইজ্জত শেষ করে দিল। আমি আর কিছু বলার আগেই পুলিশ আমাকে নিয়ে গেল। চারদিক মানুষ জড়ো হয়ে আমাকে খারাপ কথা বলছিল, যেন মুহূর্তেই আমি অপরাধী প্রমাণিত হয়ে গেলাম। থানার অন্ধকার রাত, থানায় বসে আমি ভাবছিলাম কয়েক ঘন্টা আগেও যেখানে আমি বই নিয়ে ব্যস্ত ছিলাম, এখন সেখানে আমি অপরাধীর আসামি। চোখের সামনে ভেসে উঠছিল আমার অসহায় মায়ের মুখ, ছোট বোন ময়নার হাসি, বাবার কষ্টের দিনগুলো। মনে পড়ছিল কয়েকদিন আগেই মাকে বলছিলাম, চিন্তা করো না আম্মু, তোমাদের সকল কষ্ট দূর করে দেব। আগামী মাসেই টাকা পাঠাবো, বাবার ওষুধ কিনে দিও এবং ময়নাকে কিছু কিনে দিও। কিন্তু সেই টাকা আর পাঠানো হলো না। হয়তো মা এখন আমার ফোনের অপেক্ষায় আছে, হয়তো মা ভাবছে আমি কল করিনি কেন, কিন্তু তারা তো জানেই না আমি এখন জেলখানায় বন্দী। মুহূর্তে চোখ ভেজে গেল। আমি ফিসফিস করে বললাম, হে আল্লাহ, আমি নির্দোষ, তুমি জানো আমি কিছুই করিনি, তবে কেন আমাকে এমন ভাবে ফাঁসানো হলো? সেদিন রাতেই খবর ছড়িয়ে পড়লো। আমার ভার্সিটির বন্ধুরা, শিক্ষকরা পর্যন্ত অবাক হয়ে গেল। যাকে সবাই মেধাবী এবং ভদ্র ছেলে হিসেবে চিনত, আজ তার নামে কেমন অভিযোগ! নেহার কাছে খবর পৌঁছাতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না, একবার কাঁদছিল, আবার বলছিল, না, আমার সিয়াম এমন হতে পারে না। কিন্তু সবাই তো তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তবে সত্যটা কি? তার পরিবারও তাকে চাপ দিতে লাগলো। তার মা বলছিল, দেখেছিস, বলেছিলাম না ওই গরিব ছেলেটার চরিত্র ঠিক নেই, আজ প্রমাণ পেলে তো। নেহা শুধু বলল, তোমরা জানো না ওকে, সিয়াম কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু মনের ভিতরে একটা ভয়ও ঢুকে গেল, যদি আসলেই সত্য হয় ওকে আমার সাথে এতদিন মিথ্যার অভিনয় করেছে। পরদিন থানায় গিয়ে আমি প্রথমবারের মতো জিহানের মুখোমুখি হলাম। সে ঠোঁট বাঁকিয়ে বলল, কেমন লাগছে হিরো স্যার? তোমার সব মেধা, তোমার সব সুনাম আজ তো শেষ হয়ে গেল। এবার বুঝবি গরিব ঘরের ছেলেদের স্বপ্ন দেখার মানে কি। তখনই আমি বুঝলাম এই ঘটনার পুরোটা সাজানো। নিশিতা এবং জিহান ইচ্ছে করে আমাকে ভাসিয়েছে, কিন্তু কেন? আমার বিরুদ্ধে ওদের এমন শত্রুতা কেন? থানায় বসে ভাবছিলাম, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। একদিকে মামলার চাপ, অন্যদিকে সমাজের চোখে কলঙ্ক। আমার কেরিয়ার শেষ হয়ে গেল। নেহাও হয়তো আমাকে আর বিশ্বাস করবে না। এক মুহূর্তে আমি যেন সবকিছু হারিয়ে ফেললাম। ওই সময় বাসায় ফোন গেল। খবর শুনে মা তো অজ্ঞান হয়ে পড়লো। ময়না বারবার কান্না করতে করতে বলছিল, না, আমার ভাইয়া খারাপ কিছু করতে পারে না, আমার ভাইয়া নির্দোষ। কিন্তু গ্রামের মানুষেরা মায়ের দিকে আঙ্গুল তুলতে শুরু করলো। তোমার মেধাবী ছেলে শহরে গিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করে, এই অপবাদে বাবা নীরব হয়ে গেলেন। চোখের পানি মুছতে মুছতে মা শুধু দোয়া করতে লাগলো, আল্লাহ আমার ছেলেকে রক্ষা করো। পুলিশ চার্জ স্ট্রিট নিয়ে ব্যস্ত। মামলা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে, যার শাস্তি অনেক ভয়াবহ। আমি ভেবেছিলাম হয়তো কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু না। নিশিতা ও জিহান সাক্ষ্য দিল এমন ভাবে যেন আমি সত্যি অপরাধী। আমার জীবনটা এক রাতে অন্ধকারে ঢেকে গেল। তবে আমি জানতাম এর পিছনে কোনো না কোনো গভীর উদ্দেশ্য আছে। নিশিতা কেন এমন করলো? জিহানের আসল পরিকল্পনা কি? এই প্রশ্নই আমাকে বাঁচিয়ে রাখছিল। আমি জানতাম সত্য একদিন ঠিকই বের হবে, কিন্তু ততদিনে হয়তো আমি সবকিছু হারিয়ে ফেলবো, আমার কেরিয়ার, আমার পরিবার, আর সবচেয়ে বড় কথা হলো আমার নেহাকে। থানার দিনগুলো কাটছিল ভয়াবহ অনিশ্চয়তার মধ্য দিয়ে। বারবার মনে হতো হয়তো কালই মুক্তি পাবো, সত্যি বের হয়ে যাব, কিন্তু প্রতিদিনই হতাশা ঘিরে ধরতো। অবশেষে মামলাটা আদালতে গড়ালো। কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যেন অপরাধী নই, একেবারে মৃত্যু মানুষ। বিচারকের চোখে চোখ রাখতেও যেন বুক কেঁপে ওঠে। নিশিতা ও জিহান গলায় গলায় মিলে আমার বিরুদ্ধে সাক্ষী দিল। নিশিতা কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, উনি আমার টিউশনের স্যার ছিলেন, বিশ্বাস করেছিলাম, কিন্তু উনি সুযোগ নিয়ে খারাপ কিছু করার চেষ্টা করবে সেটা কখনো ভাবি নাই। আমি চিৎকার না করলে হয়তো কি না কি হয়ে যেত। এমন কথা শুনে আমার ভেতরটা যেন হু হু করে কেঁপে ওঠে।
আমি চিৎকার করে বলতে চাইলাম, মিথ্যা, সবকিছু মিথ্যা, কিন্তু আইনজীবী ইশারা করলো চুপ থাকতে। এরপর জিহান দাঁড়িয়ে বলল, আমি আমার বোনের চিৎকার শুনে দৌড়ে যাই। চোখের সামনে দেখি তাকে সে জড়িয়ে ধরেছে। আমার বন্ধুরাও দেখেছে। আদালত আবারও মাথা নাড়ল। চারপাশের মানুষের দৃষ্টিতে আমি একেবারে অপরাধী হয়ে গেছি। আমার মনের মধ্যে একটা আর্তনাদ চলছিল, হে আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ, তাহলে কেন আমাকে এভাবে অপমানিত হতে হচ্ছে? সো গাইস, বুঝতেছো পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? গাইস, তোমরা কিন্তু বিধবা মেয়েকে বিয়ে গল্পের মতো এই গল্পে সাপোর্ট দিচ্ছ না, এজন্য ভাইটা কিন্তু তোমাদের উপর রাগ করেছে। সো যাই হোক, তোমরা হচ্ছে একজনে 3-4টা কমেন্ট করে দাও এবং এই ভিডিওতে 7-800 লাইক কমপ্লিট করে দাও। আল্লাহ হাফেজ।